হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আজকে এই ডিপ অ্যানালিসিসের ভিডিওতে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক এর ব্যাপারে কথা বলতে যাচ্ছি। টপিকটা হলো দি ইভলভিং নেচার অফ গ্লোবাল ট্রেড এগ্রিমেন্টস। তো এই টপিকটা যে পড়তে হবে সেটা তো আপনারা অলরেডি জেনেই গেছিলেন ফ্রম হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপারের ভিডিওর মাধ্যম দিয়ে। আর সেই রিলেটেড আপনারা এই কন্টেন্টও ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাতেও কিন্তু পেয়ে গেছিলেন। আপনারা কন্টেন্টটা পড়েছেন, পড়ে বুঝেছেন। বোঝার পরে মনে হয়েছে যে আরেকটু যদি ক্ল্যারিটি পাওয়া যেত তবে একটু ভালো হতো। তো এই ভিডিওটা সেটাই নিয়ে আপনাদের যাতে একটু ক্ল্যারিটি বাড়ে এই টপিকটার ব্যাপারে। তো এই যে টপিকটা দি ইভলভিং নেচার অফ গ্লোবাল ট্রেড এগ্রিমেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক ইউপিএসসি পার্সপেক্টিভ দিয়ে। কেন? কেন কি এই টপিকে আমরা দেখব যে কি করে পুরো ওয়ার্ল্ডের টাইপ অফ ট্রেড চেঞ্জ হচ্ছে। একজন আরেকটা একটা দেশ যখন আরেকটা দেশের সাথে ট্রেড করছে, সে কিসের ভিত্তিতে ট্রেড করছে, সেই যে তার পেছনে যে ব্যাকিং যে আইডিয়াটা, সেটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তার সাথে সাথে কেন চেঞ্জ হচ্ছে সেটাও দেখব। তার কি ইমপ্লিকেশন আছে ইন্ডিয়ার উপরে, আমরা সেটাও দেখবো এটার ভিডিওর মাধ্যম দিয়ে। তো শুরু করার আগে যেরকম বলছিলাম, এটা আপনাদের ইউপিএসসিতে খুব হেল্প করবে। তো আপনাদের মনে হতো ইউপিএসসিতে কোথায় হেল্প করবে? এটা আমাদেরকে ইউপিএসসি মেন্স জিএস পেপার 2 আইআরে কিন্তু হেল্প করবে। যেখানটায় পেপারের লাস্ট 3টে প্রশ্ন 18, 19, 20 আইআর রিলেটেড থাকে। আর বারবার এরকম একটা টপিক ট্রেড, হট টপিক, হট থিম ইউপিএসসির, সেখানটায় নিয়ে কিন্তু ইউপিএসসি প্রশ্ন করে। আর আমরা এবার এইরকম একটা ইভলভিং টপিক, যেরকম রিসেন্টলি আমরা ইউএসএ আর ইউর সাথে যখন ট্রেড এগ্রিমেন্ট করেছি, তো ইট ইজ ভেরি মাচ লাইকলি যে ট্রেডের উপরে একটা প্রশ্ন হতে পারে। তো সেই রিলেটেডই একটা প্রশ্ন। তো এই যে আর্টিকেলটা যেটার কথা বলছিলাম, এবার কনটেক্সটে যাওয়ার আগে যেরকম বলছিলাম প্রশ্ন আসেই প্রত্যেকবার। তো আপনারা চলুন সেরকম একটা মডেল প্রশ্নও দেখে নিই যে কীরকম হতে পারে প্রশ্ন। প্রশ্ন হতে পারে, দি গ্লোবাল ট্রেড আর্কিটেকচার ইজ উইটনেসিং আ শিফট ফ্রম রুল বেসড মাল্টিল্যাটারালিজম টু পাওয়ার ড্রিভেন বাইল্যাটারালিজম। মাল্টিল্যাটারালিজম টু বাইল্যাটারালিজম, examine this transformation in context of WTO, free trade agreement, and agreement on reciprocal trades. Discuss the implication for developing countries. 250 ওয়ার্ড, পুরো নাম্বার। একটু একটু আইডিয়া পাওয়া যাচ্ছে। আপনারা পুরো আইডিয়া পাবেন, এটা আমার গ্যারেন্টি, এই ভিডিওটা দেখার পরে। তো চলুন শুরু করা যাক। তো আমরা যেরকম বলছিলাম, রিসেন্ট টাইমে দেখতে পাচ্ছি যে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন লেড যে একটা মাল্টিল্যাটারালিজম যে এগ্রিমেন্ট হতো, সেখান থেকে কোথাও না কোথাও ওয়ার্ল্ড কিন্তু শিফট করছে বাইল্যাটারালিজমের দিকে। এক্সাম্পল, আমরা ইউএস এর সাথে ট্রেড করেছি, যেরকম বলছিলাম ইউর সাথে, এটা তো বাইল্যাটারাল। ইন্ডিয়া ইউএস, ইন্ডিয়া ইউ, ইন্ডিয়া এশিয়ান, এগুলো তো বাইল্যাটারাল এফটিএ। এখানটায় কোথাও একটা ইম্পেরিয়াল এগ্রিমেন্ট দেখা যাচ্ছে, তার সাথে একটা নতুন রকমের একটা এগ্রিমেন্টও দেখা যাচ্ছে, যেখানটায় এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল আর্ট ট্রেড। এই আর্ট, এআরটি, এটা কি সেটাও আমরা একবার জানবো। তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে যেখানটায় ইউনিল্যাটারাল ইন্টারেস্টকে বেশি একটা গুরুত্ব দেওয়া হচ্ছে, তার সাথে ডিজিটাল কন্ট্রোল, আমরা জানি খুব ডিজিটাল ডিপ্লোমেসি বা ডিজিটাল কন্ট্রোল নিয়েও খুব চর্চা চলছে পুরো অল ওভার ওয়ার্ল্ডে। সেখানটায় আমরা কোথাও দাঁড়াচ্ছি। আর আমাদের যে আগের WTO যে লেড নন ডিসক্রিমিনেটরি একটা যে রুল বেসড ইন্টারন্যাশনাল কোঅপারেশন ছিল, সেটা কোথাও হারিয়ে যাচ্ছে। তো যখন হারিয়ে যাচ্ছে, তো আমরা দেখিনি যে ট্রেড কি কি রকমের হতে পারে। যেরকম বলছিলাম যে আমরা যে শিফট করছি ফ্রম মাল্টিল্যাটারাল টু বাইল্যাটারাল টু আর্টস, এই যে শিফটটা হচ্ছে, তো এর পেছনের র্যাশনালটা দেখার আগে এর আমরা ডেফিনেশনটাও দেখিনি, যাতে আমাদের একটা ক্ল্যারিটি থাকে। তো সবার আগে যে মাল্টিল্যাটারালিজম ছিল WTO এর এরাতে, এটা খুব ইম্পর্টেন্ট একটা গোল্ড স্ট্যান্ডার্ড, যেটাকে আমরা বলি যে একদম আলটিমেট সলিউশন ছিল। যেখানটায় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আর গ্যাটের আন্ডারে, গ্যাটের ফুল ফর্ম হলো জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ, এর আন্ডারে একটা পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে একটা গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডার সেট করার জন্য কথা রাখা হয়েছিল, যার কোর প্রিন্সিপাল এটাই ছিল যে দি মোস্ট ফেভার্ড নেশন রুলের প্রিন্সিপাল। যেখানটায় আপনি যদি কোনো দেশকে, কথার কথা ধরুন 5%-এর যদি ট্যারিফ লাগাচ্ছেন, আপনি বাকি যে 160 প্লাসটা নেশন আছে তাদের জন্য সেম রুল অ্যাপ্লাই করবেন।
এতে কি হচ্ছে, এতে দেখতে পাচ্ছেন একটা সেম পেজের মধ্যে সবাই আসছে। এতে কি হচ্ছে, গোলটা এটা নন ডিসক্রিমিনেটরি হচ্ছিল, এটা একটা রুল বেস ছিল। কেন কি, আপনি যদি কারোর জন্য, কোনো বন্ধুর জন্য যদি একটা কিছু করেন, বাকিদের জন্য সেম জিনিস করছেন, নন ডিসক্রিমিনেটরি হচ্ছে সেটা, এটা রুল বেসড হচ্ছে। আর এইখানটায় লার্জ আর স্মল নেশন এক জায়গায় সেম ফুটিংয়ে ছিল, তাদের আলাদা কিছু ছিল না, ডিসক্রিমিনেটরি ছিল না কিছু। এর স্কোপ কোথায় কোথায় ছিল, এর স্কোপ কিন্তু খুব ব্রড ছিল। গুডস নিয়ে, সার্ভিসেস নিয়ে আর ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়েও কথা হয়েছিল। এর সাথে একটা ডেমোক্রেটিক এজেন্সি, যেখানটায় ওয়ান কান্ট্রি ওয়ান ভোটের একটা সিস্টেমও ছিল WTO-তে, যেটা এখনও আছে, যেখানটায় ডেভেলপিং নেশন আর ডেভেলপ নেশন এই দুজনকেই সেম ফুটিং দিচ্ছিল। তাদেরকে, ডেভেলপিং নেশনকে স্পেশালি একটা বার্গেনিং পাওয়ার দিচ্ছিল, যেখানটা তারা তাদের ভয়েস রাখতে পারছিল। কিন্তু এই সিস্টেম থেকে সরে পরের দিকে দেখা গেল যে প্রেফারেন্সিয়াল, যেটাকে আমরা অনেক সময় প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট বা কাস্টম ইউনিয়ন, তার যেরকম এক্সাম্পল, সেই দিকে আস্তে আস্তে যাচ্ছে। যেরকম WTO যে নন ডিসক্রিমিনেটরি একটা পলিসির দিকে এমফাসিস করতো তার আর্টিকেল 24 গ্যাটের, সেখানটায় কিন্তু আমরা দেখছি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, সেখানটায় আলাদা আলাদা কান্ট্রি আলাদা আলাদা নিজের পার্টনারদের সাথে আলাদা আলাদা এগ্রিমেন্ট করছে। যেরকম আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া UAE, তার সাথে আমরা যেরকম দেখলাম ইন্ডিয়া EU, তার সাথে ইন্ডিয়া USA। তো প্রত্যেকটা দেশ নিজের নিজের মতন করে এগ্রিমেন্ট করছিল। আচ্ছা, এখানটায় দুটো টার্মিনোলজি আছে, CEPA আর RCPA। CEPA স্ট্যান্ডস ফর কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, আর RCPA রিজিনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক এগ্রিমেন্ট। তো আপনি বুঝতেই পাচ্ছেন, একটা কম্প্রিহেন্সিভ পুরোপুরি, আর একটা রিজিনাল। রিজিনাল মানে যখন ইউ একসাথে দাঁড়িয়ে কারোর সাথে এগ্রিমেন্ট করবে তবে সেটা রিজিনাল, যদি কেউ ইন্ডিভিজুয়ালি, আমরা US এর সাথে করছি, তবে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ। এখানটায় আরেকটা এক্সাম্পল ছিল কাস্টম ইউনিয়নের। আচ্ছা, ফ্রি ট্রেড এগ্রিমেন্টের আরেকটা কথা বলে দিই, এটা একটা বেস্ট পার্ট ফ্রি ট্রেড এগ্রিমেন্টের এটাই ছিল যে আমি ইন্ডিয়া ইউর সাথে যেই ডিল করছে সেটা কোনো সময় USA-কে এফেক্ট করবে না, আর ইন্ডিয়া US-এর সাথে যেই ডিলটা করছে তার সাথে ইউকে কোনো সময় এটা এফেক্ট করবে না। কিন্তু এর একটা নেক্সট স্টেপও আসে, যেই স্টেপটাকে আমরা বলি কাস্টম ইউনিয়ন, যেখানটায় মেম্বার নট অনলি এলিমিনেট ইন্টারনাল ট্যারিফস, মানে দুটো দেশ EU আর ইন্ডিয়া খালি নিজেদের মধ্যেই তো ট্যারিফ কমাচ্ছে না, তার সাথে তাদের যে কমন একটা আউটসাইডার, লেটস ফার্স্ট USA, তার এগেনস্টেও দুজন সেম পলিসিই রাখছে। যেরকম উদাহরণ ইউরোপিয়ান ইউনিয়নের ক্ষেত্রে। আচ্ছা, এইখানটায় এই যে প্রেফারেন্সিয়াল, এটা কিন্তু WTO-র একটা প্লাস পয়েন্ট। একটার থেকে WTO-তে একটা যেটা কভার করতো না, যেটা প্রেফারেন্সিয়াল এগ্রিমেন্টসগুলো কভার করছে, সেটা হলো এনভায়রনমেন্টাল পার্টটা, এনভায়রনমেন্ট স্ট্যান্ডার্ডস, লেবার ল, ডিজিটাল ট্রেড রুলস। কেন আমরা WTO-র ক্ষেত্রে দেখছিলাম যে কিন্তু ব্রডলি গুড সার্ভিসেস অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে ডিল করছিল, কিন্তু প্রেফারেন্সিয়াল এগ্রিমেন্ট কিন্তু এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ডস নিয়েও ডিল করে, লেবার লস নিয়েও ডিল করে, তার সাথে তার ডিজিটাল ট্রেড রুল, ডিজিটাল যেটা নিউ ওয়ার্ল্ড, সেটা নিয়েও ডিল করে। আচ্ছা, প্রেফারেন্সিয়ালের পরে যেটা নেক্সট স্টেপ আসলো সেটা হলো রেসিপ্রোকাল ট্রেড, যেটাকে আমরা আর্ট বলছি বারবার করে, যেখানটা এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড। আপনার সাথে আমার এগ্রিমেন্ট কিছু রেসিপ্রোকাল, কতটা আপনি কি দিতে পারবেন সেটার ভিত্তিতেই হবে। সেটা প্রথম দেখা যায় ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনে। ফিলোসফি কী থাকে, যেখানটায় বাইল্যাটারাল ট্রেড লিবারালাইজেশন থেকে স্ট্রিক্ট রেসিপ্রোসিটি, আপনি আমাকে কি দিতে পারবেন সেই ভিত্তিতেই আপনার সাথে আমি ট্রেড করব, যেটাকে আমরা টিট ফর ট্যাট মডেলও বলি। এর লিগাল স্ট্যাটাস কি, কিন্তু এটা WTO-র বাইরে সিগনেচার হয়, এটা সাইনিং হয় এটার বাইরে, আর এটা কিন্তু ট্রান্সপারেন্সিও কম থাকে। রিসেন্টলি আমাদের পার্লামেন্টেও কিন্তু এই যে এগ্রিমেন্টটা হয়েছে, ইন্ডিয়া US এগ্রিমেন্ট, সেটা নিয়েও কিন্তু ট্রান্সপারেন্সি নিয়েও কিন্তু অনেক পার্লামেন্টেরিয়ানসরা কোশ্চেন তুলেছে। এতে আমরা সবসময় দেখতে পারি যে একটা শ্যাডো এফেক্টও ক্রিয়েট হয়। ডেটা সভারেনিটি নিয়ে তো প্রবলেম হয়, যেরকম নেটফ্লিক্স, গুগল, কার কাছে সে ডেটা কোথায় রাখবে, বাউন্ডারির বাইরে যাবে কি যাবে না, তার সাথে একটা শ্যাডো ফ্যাক্টরও প্লে করে, যেখানটায় এরা নেগোশিয়েট করে, থ্রেট করে ইউনিল্যাটারালদেরকে, হাই পেনাল্টি ট্যারিফস। প্রত্যেকবার কিন্তু সেম পলিসি অ্যাপ্লাই করে, আর এই যে রুল বেসটাকে
পাওয়ার বেসে চেঞ্জ করে দেয়। কিরকম করে? সবাইয়ের জন্য কিন্তু নিয়ম সেম থাকে না। ইউএস বলে ইউ ব্রিং দি পার্সন, আইল টেল ইউ দি রুল, রাদার দেন সবাইয়ের জন্য ইকুয়াল রুল। ও কাউকে কাউকে কোনো রুলের জন্য অ্যাপ্লিকেবল করবে, আবার কাউকে করবে না। তো আমরা তিনটে শিফট দেখলাম, যেখানটা আমরা দেখলাম মাল্টিল্যাটারালিজম থেকে বাইল্যাটারালিজম থেকে তারপরে রেসিপ্রোকাল ট্রেড হলো। তো এই যে শিফটটা হলো, এর কারণটা কি? এই কারণটাও তো আমাদেরকে দেখতে হবে। চলুন কারণগুলো দেখে নিই। সবার প্রথমে মেজর কারণ হলো জিওপলিটিক্যাল রিকনফিগারেশন, যেখানটায় সিকিউরিটি আর কম্প্যারেটিভ অ্যাডভান্টেজকে বেশি এমফ্যাসিস দেওয়া হচ্ছে, যে আমার সিকিউরিটির ভিত্তিতেই আমি কারোর সাথে ডিল করব। আর এর সাথে একটা ফ্রেন্ড শোরিংও কোথাও অ্যাপ্লিকেবল আছে, যেখানটায় নেশনস ডাইরেক্টলি সাপ্লাই চেনটাকে পলিটিক্যালি অ্যালাইন করছে। এখন ইকোনমিক আর একা নেই, একে সবসময় হুক করছে পলিটিক্যাল ইন্টারেস্ট আমাদের। যেরকম ট্রেড রিরুটিং, আমরা দেখছি যখন ইউএস চায়নার প্রোডাক্টসগুলোকে ইম্পোর্ট করতে বন্ধ করে দিল, আমরা দেখলাম হঠাৎ করে এশিয়ানের প্রোডাক্টগুলো ইউএসএতে বেশি এক্সপোর্ট করা হচ্ছে, আর ইউএস বেশি ইম্পোর্ট করছে। কিন্তু চায়না আবার ইনডাইরেক্টলি করে এশিয়ানের মাধ্যম দিয়ে সেম প্রোডাক্টই পাঠাচ্ছে। তার মানে চায়না নিজের পলিটিক্যাল ইন্টারেস্ট কিন্তু অ্যালাইন করে এশিয়ানের মাধ্যমে আমার ইউএসএতে নিয়ে গেছে জিনিসটাকে। সেকেন্ড পার্ট, আমরা ওয়েপেনাইজেশন অফ ট্রেডও দেখতে পাচ্ছি, যেখানটায় ইউএসএ বারবার কাৎসা লাগিয়ে দিচ্ছে, যেখানটায় ওর সাথে ওর যদি কারোর অ্যান্টির সাথে আপনি যদি কোনো সময় কোনো ট্রেড এগ্রিমেন্ট করছেন, ওরা ওয়েপেনাইজ করছে সেই ট্রেডটাকে, আপনার উপরে ব্যান লাগিয়ে দিচ্ছে। যেরকম স্ট্র্যাটেজিক ওয়েপেন্স, ইউনিল্যাটারালিজম, যেখানটায় ইউএস লিবারেশন ডে হিসাবে রেসিপ্রোকাল ট্যারিফস অ্যাপ্লাই করে ম্যানুফ্যাকচারিং ট্যারিফসের উপরে। রেসিপ্রোসিটি ওভার লিবারালাইজেশন, আপনি আবার বলছি কি দিতে পারবেন সেটার ভিত্তিতেই পলিসি হচ্ছে, উইন উইন পলিসি। আর ডিজিটাল সভরেনিটি নিয়েও প্রশ্ন আসছে বারবার, যে আর ডেটা ফ্লো নিয়ে, কেন কি ডিজিটাল ওয়ার্ল্ডে এখন গ্লোবালি সবাই শিফট করে যাচ্ছি, তো ই কমার্সগুলো কোথায় ডেটা স্টোর করবে? এটা কি তাদের কান্ট্রিতেই, হোস্ট কান্ট্রিতেই হবে, নাকি কান্ট্রির বাইরেও যাবে? কোথায় থাকবে? এর ট্যাক্সেসগুলো কে লাগাবে? যে হোস্ট কান্ট্রি সে ট্যাক্সেস লাগাবে, নাকি যেখানটায় বেস সেই কোম্পানি বিজনেস করছে সে ট্যাক্সেস লাগাবে? বার্ডেন কি করে শিফট হবে? এইগুলোর কারণের জন্য এরকম একটা ট্রেড আমরা শিফট দেখতে পাচ্ছি ট্রেড আইডিওলজিতে। আর সবাই শেষে আমরা দেখতে পাচ্ছি একটা গ্রিন প্রোটেকশনিজম, যে এখন সব কিছুকে ক্লাইমেটের সাথে অ্যালাইন করে তার সাথে ট্যারিফগুলোকে চার্জ করছে। যেখানটা আমরা দেখতে পাচ্ছি একটা তার মেজর একটা মেকানিজম কি, কার্বন বর্ডার ম্যানেজমেন্ট অ্যাডজাস্টমেন্ট মেকানিজম, যেখানটা ইউ কিন্তু বারবার ইম্পোর্টের উপরে কার্বন ট্যাক্স লাগাচ্ছে। যেই ডেভেলপিং নেশনসরা এখনও ইনভেস্ট করতে পারেনি গ্রিন এনার্জির উপরে, সেখানটায় তারা ইনভেস্ট করছে, আর করে গিয়ে তাদের সাথে আলাদা করে এগ্রিমেন্ট করছে। তো এই রকমের একটা আনস্টেবল স্ট্যান্ডার্ডস বা ইনসিকিউরিটির এরিয়ার জন্যই আমরা দেখতে পাচ্ছি যে ট্রেড এগ্রিমেন্টসের যে আইডিওলজিটা সেটা কোথাও একটা শিফট হচ্ছে আবার, ফ্রম মাল্টিল্যাটারালিজম টু বাইল্যাটারালিজম টু রেসিপ্রোকাল ট্রেড। আপনি কি দিতে পারবেন, আর আমি আপনাকে কি দিতে পারবো? তো এই সব কিছুর স্ট্র্যাটেজিক ইমপ্লিকেশন কি ইন্ডিয়ার উপরে, সেটাও একবার দেখে নিই। সবাই একটা বড় ইমপ্লিকেশন হলো ডিউয়াল অ্যাক্সিস স্ট্র্যাটেজি। যেরকম রিসেন্টলি আমরা ইউর সাথে এগ্রিমেন্ট করেছি, এখন আমরা ইউ অ্যাক্সিসের সাথে হলে ইউএস অ্যাক্সিস রাগ করে যাচ্ছে, আবার ইউএস অ্যাক্সিসের সাথে হলে ইউ অ্যাক্সিস রাগ করে যাচ্ছে। একটা প্রাইম এক্সাম্পল হলো বোয়িং আর এয়ারবাস। তো এর জন্যই আমরা কিন্তু দুজনের সাথে একটা ফাইন ব্যালেন্স মেনটেন করার জন্য আমরা দুজনের সাথে এগ্রিমেন্ট করেছি, ইউর সাথেও এগ্রিমেন্ট করেছি, ইউএস এর সাথেও এগ্রিমেন্ট করেছি। সেকেন্ড, ডিজিটাল সভরেনিটিও নিও। কেন কি এই যে বড় বড় কোম্পানি নেটফ্লিক্স, মেটা, গুগল, এরা সবাই তো কোথাও না কোথাও ওয়েস্টে সেটেলড। তো আমরা যদি রিফিউজ করি ফ্রি ডেটা ফ্লোকে, তবে ওরাও ওখান থেকে রিফিউজ করতে পারবে। তো ইন্ডিয়া যেরকম নিজে একটা ক্লজ নিয়ে এসছে ইউএস আর ইউকের ক্ষেত্রে, যেখানটায় ডেটা ব্যান করার কথা বলা হয়েছে, যাতে আমাদের ডেটা সেখানটায় না নিয়ে গিয়ে তারা যাতে এক্সট্রাক্ট করতে পারে। আর এট দি সেম টাইম আপনারা জানেন এআই সামিটও আমরা করেছি গুরুগ্রামে, যার জন্য
ইন্ডিয়াকেও একটা গ্লোবাল স্টেক হোল্ডার হিসাবেও ধরা হচ্ছে, যাতে ডিজিটাল সফরেনিটি নিয়ে ইন্ডিয়ার প্রবলেম না হয়। থার্ড, যেরকম বলছিলাম, ফ্রেন্ড শোরিং অ্যান্ড ডি-রিস্কিং ফ্রম চায়না। আমরা সবসময় দেখেছি যে আমরা কিন্তু চায়নার থেকে অনেকটা ডিপেন্ডেন্ট তাদের এই ক্রিটিক্যাল মিনারেলসের উপরে। তো আমরা কিন্তু তার জন্য আমাদের প্রাইমারি সাপ্লাই চেইনসগুলোকে ডাইভার্সিফাই করার চেষ্টা করছি, অল্টারনেটিভ টু চায়না করার চেষ্টা করছি। যেরকম আমরা যখন ইভির জন্য কিছু মেটেরিয়াল আনতে যাচ্ছি, আমরা চায়নার থেকে বেরিয়ে সেমিকন্ডাক্টর বা অন্য কোনো ইম্পোর্ট কিছু করতে চায়নার থেকে বেরিয়ে আমরা অন্য অন্য জায়গায়ও করছি। যেরকম ইউকের সাথে করছি, ইউর সাথে করছি, ইউএইর সাথে করছি, যেখানটায় ভ্যালু বেস গ্লোবালাইজেশনের উপরে আমরা এমফাসিস দিচ্ছি। আর অ্যাট লাস্ট আমরা এতে যখনই আমরা জানি গ্লোবালের এফেক্ট কিন্তু ইন্ডিয়ার ইন্টারনাল পলিসির মধ্যেও পড়বে। তো এই যে একটা গ্লোবাল স্টেক, এই যে ফ্রেমওয়ার্ক, সেটা তো এটা তো ইন্ডিয়ার ইন্টারনাল মার্কেটও তো ইম্প্যাক্ট করবে। তো এটাকে ইম্প্যাক্ট করার জন্য আমরা আত্মনির্ভর ভারতও করেছি, যাতে ইন্টারনাল মার্কেট, আমাদের ডোমেস্টিক মার্কেট যাতে রেজিলিয়েন্ট হয়। কীরকম করে আমরা পিএলআই স্কিম নিয়ে এসেছি, অ্যালাইন করার চেষ্টা করেছি, যেখানটা প্রোডাকশান করিয়েই আমরা তার সাথে ইনসেন্টিভ লিঙ্ক করে দিচ্ছি। আমরা রেয়ার আর্থ করিডোরও নিয়ে এসেছি এই বাজেটে, তার জন্য আলাদা করে টাকাও আমরা ডেডিকেট করেছি, যাতে এই যে রেয়ার আর্থ মিনারেলস বা এই যে চায়নার উপরে যে আমরা ডিপেন্ডেন্ট, সেটা তো বাইরের অল্টারনেটিভ থেকেও নেই, আর ইন্ডিয়ার যে আমাদের ভাস্ট রিজার্ভ আছে সেগুলোকেও এক্সপ্লোর করতে পারি, যাতে এই রকমের শিফট ইন ট্রেড ইন্ডিয়ার সভরেনিটিকে যাতে এফেক্ট না করতে পারে। তো অ্যাট লাস্ট আমরা দেখে নিই যে কনক্লুশন আমাদের কি হওয়া উচিত। তো কনক্লুশন আমাদের এটাই হওয়া উচিত যে আমরা ইন্ডিয়া আস্তে আস্তে একটা স্ট্র্যাটেজিক প্র্যাগম্যাটিজমের দিকে আগানো উচিত, রাদার দেন আইডিয়ালিজম। যেই প্রবলেম তার কি সলিউশন হওয়া উচিত, যেরকম যদি ডুয়েল অ্যাক্সিস হয় আমরা দুজনের সাথেই এগ্রিমেন্ট করব, যদি ডিজিটাল সভরেনিটি নিয়ে কথা হয় আমরা এআই সামিট করব, আমরা আলাদা করে এগ্রিমেন্ট করব যেখানে ডেটা লোকালাইজেশনের কথা বলবো, আমরা জিসিসির কথা বলবো। যদি ফ্রেন্ড শোরিংয়ের কথা হয় আমরা চায়নার অল্টারনেটিভ রুট খুঁজবো, আর অ্যাট দি সেম টাইম ইন্টারনাল মার্কেটকেও স্ট্রেংথেন করবো আত্মনির্ভর ভারত 2.0 এর মাধ্যম দিয়ে। Secures its digital and energy sovereignty, position nation as resilient, এই যে resilient and trusted hub with fragmented global order through high standards value based trade partnership। আমি এবার আশা করব যে আপনারা এই টপিকটা দেখার পরে এই প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই দিতে পারবেন। তো আজকের ভিডিও এটুকু অবধি। ভিডিওটা শেষ করার আগে আমি আরেকবার আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা যারা ভাবছেন যে আপনারা বাংলাতে ইউপিএসসি মেন্স লিখবেন, তাদের জন্য কিন্তু এই কন্টেন্টটা বেস্ট কন্টেন্ট। কেন কি এই ইনিশিয়েটিভ কিন্তু বেঙ্গলে আর কোথাও, ইন্ডিয়াতে আর কোথাও নেই, যেখানটায় পুরো সেম ভ্যালু রিচ ইউপিএসসি টার্মিনোলজি ইউজ করা যে কন্টেন্ট, সেটা আপনারা বাংলাতে পাচ্ছেন, আর যাতে আপনাদের অ্যাবজর্পশনটাও বেশি হয়। আপনারা এটাকে পড়ুন, আর এটা আমার গ্যারেন্টি যে আপনারা এর জন্য গুড মার্কস নিশ্চয়ই ফেচ করবেন। তো অ্যাট লাস্ট, যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে, ডু লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আর তার সাথে আমাদের প্রিলিমস বাইট অ্যান্ড এডিটোরিয়াল এক্সপ্লেনটাকেও ফলো করবেন, কেন কি প্রিলিমস বাইট রিসেন্টলি সামনে প্রিলিমসটাও আসছে, আর আপনাদেরকে কোয়ালিফাই করতে এই প্রিলিমস বাইট কিন্তু খুব হেল্প করবে। তো আপনারা ওটাও দেখবেন, আপনাদের একটা হোলিস্টিক আইডিয়া হবে প্রিপারেশনের ব্যাপারে। থ্যাংক ইউ।